হা আর আশিয়ানের বিয়ের আজ 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। সবকিছু আগের মতো নর্মাল হয়ে গেলেও নর্মাল হচ্ছে না আশিয়ান আর সম্পর্কটা। আশিয়ান তার সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য। কিন্তু নিজেকে একটা বিন্দুতে আটকে নিয়েছে। আশিয়ান যেটা বলে সে করে তার উল্টোটা। আশিয়ান রেগে একটা ধমক দিলে 3টে ধমক দিয়ে বসিয়ে রাখে তাকে। এই যেমন আজ সকালের কথা। ভার্সিটির জন্য রেডি হচ্ছিল তখন আশিয়ান তাকে আদুরে গলায় বলে, বউজান টাই একটু বেঁধে দিবে। তো বেঁধে দিলই না টাই, উপরন্তু জবাব শুনে আশিয়ানের কলিজা ছ্যাঁতো করে উঠল। আশিয়ানকে বলে, কেন আপনার হাত কি শকুনে নিয়ে গিয়েছে? তাহলে শকুনের কাছ থেকে হাত ফিরিয়ে এনে তারপর নিজেই বেঁধে নেন। নিজের কাজ আমায় দিয়ে করিয়ে নেওয়ার স্বভাব এখনো গেল না আপনার? স্বামী কি বউয়ের কাছে আবদার করতে পারে না তার টাই বেঁধে দেওয়ার জন্য? এর জন্য হাত শকুনের কাছে বর্গা দেওয়া জরুরি? নিমিষেই আশিয়ানের ফুরফুরে মেজাজটা নিভে যায়। সেখানে ঠাঁই নেয় মলিনতা। হিজাবে লাস্টের পিনটা লাগাতে লাগাতে আশিয়ানের মলিন মুখটা সন্তর্পণে দেখে নেয়। আশিয়ানের জন্য তার খারাপ লেগেও লাগে না। সে নিজের সাইড ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে যেতে নিতে তখন আশিয়ান তাকে থামিয়ে দেয়। গম্ভীর গলায় আদেশ স্বরূপ বলে, একা একা যাবে না। আজ টিএসসির ওইদিকে আন্দোলন আছে। ঝামেলা হওয়ার চান্স শতভাগ। আমার সাথে যাবে, তোমার ক্লাস শেষ হয়ে গেলে আমার গাড়িতে করে ড্রাইভার তোমায় নিয়ে আসবে। নিচে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। বুঝি আশিয়ানের কথা শোনার পাবলিক। সে কোন কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আশিয়ান ভাবে সে হয়তো তার কথা মেনে নিয়েছে। সে নিশ্চিন্তে নিজের টাই বেঁধে ওয়ালেট আর ফোনটা প্যান্টের পকেটে ভরে নেয়। তারপর ল্যাপটপ ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে নিচে নেমে আসে। নিচে এসে কে না দেখতে পেয়ে আশিয়ানের কপালে ভাঁজ পড়ে। কোথায় গেল মেয়েটা আবার? ড্রয়িং রুমে তখন তাদের হেল্পিং হ্যান্ড জরিনা খালা ঝাড়পোছ করছিল। আশিয়ান জরিনা খালাকে জিজ্ঞেস করে, খালা কি কিচেনে গিয়েছে? জরিনা খালা তার কাজ বন্ধ করে দিয়ে আশিয়ানকে বলে, মামুনি তো ভার্সিটির জৈন্য বাইরাইয়া গেছে আশিয়ান বাবা। কি? হ আমারে কইয়া গেছে যাওয়ার আগে। আশিয়ানের রাগ তো সপ্তম আকাশে। মেয়েটা এই 1 সপ্তাহে একটা কথা যদি শুনত। আশিয়ানের আজ প্রচণ্ড রাগ হচ্ছে উপর। সে রেগেমেগে রওনা হয় ভার্সিটি উদ্দেশ্য। আজ ক্লাসে দেখে নিবে সে কে ভার্সিটিতে। রিকশা থেকে নেমে ভার্সিটির গেইটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার বেস্ট ফ্রেন্ড মেহরিমার জন্য। দুটোতে যেন দুই দেহ এক প্রাণ। ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে মেহরিমা ভার্সিটিতে আসে। তাকে দেখে দাঁত কেলিয়ে বলে, ভাবি সাহেবা আজ এত লেট হলো কেন? রাতে কি ভাইয়ের সাথে কথা বলতে বলতে দেরি করে ঘুমিয়েছিলেন যার কারণে আজ এত লেট হলো? হায়া মেহরিমা কথা শুনে লজ্জায় পড়ে যায়। কথাটা অবশ্য মিথ্যে বলেনি। আসলেই কাল রাতে তারা রাত 3টা পর্যন্ত কথা বলেছিল। লোকটার সাথে কথা বলতে গেলে মেহরিমার সময়ের দিকে কোন খেয়াল থাকে না। তেমন কোন কথা বলে না তারা, টুকটাক নিজেদের হালচাল জিজ্ঞেস করে চুপ হয়ে যায়। এরপর ঘন্টার পর ঘন্টা কানে ফোন লাগিয়ে চুপ করে থাকে। লোকটা নাকি তার নিঃশ্বাসের আওয়াজেও স্বস্তি পায়। আর মেহরিমা কথা বলতে বলতে ক্লাসে চলে যায়। প্রথম দুটো ক্লাস শেষ করার পর লাঞ্চের জন্য ব্রেক দেওয়া হয়। আর মেহরিমা ক্লাস থেকে বের হবে তখনই একজন পিয়ন এসে কে বলে, আশিয়ান স্যার আপনাকে উনার ক্যাবিনে যেতে বলেছেন। আশিয়ানের তাকে এমন তলব করে ডাকার কারণ বুঝতে বাকি থাকে না সে পিয়নকে বিদায় করে নিজে মেহরিমার হাত ধরে হাঁটা দেয় ক্যান্টিনের দিকে। তাকে ক্যান্টিনের দিকে যেতে দেখে মেহরিমা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে? আশিয়ান স্যার যে তোকে যেত বলল তার ক্যাবিনে, সেখানে না গিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিস কেন? তার ক্যাবিনে আমার কি কাজ? আজাইরা পীড়িতের আলাপ পারতে ডেকেছেন আমি সিউর। এর চেয়ে ভালো আমার পেটের মধ্যে রেস করতে থাকা ইঁদুরগুলোকে শান্ত করা। চল কিছু খেয়ে নেই। মেহরিমা কে আশিয়ানের ক্যাবিনে যাওয়ার বিষয়ে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু তাকে থামিয়ে দেয়। মেহরিমাকে টেবিলে বসিয়ে কাউন্টার থেকে খাবার কিনে আনতে যায় তখনই তার দেখা হয় সাথে। রাহাতের মেয়ে রাহনুমা চৌধুরী রাহা। আর সে 6 মাসের ছোট বড়। তাদের মধ্যে ফ্রেন্ডলি সম্পর্ক না হলেও রাহা কেমন যেন সাথে আলগা ভাব করতে চায় দেখা হলেই। এমনিতে কখনো ফোন বা টেক্সট করে খোঁজ খবর নেয় না। রাহা কে দেখে তার কাছে এগিয়ে গিয়ে বলে,
আরে রাহা যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোমায় ভার্সিটিতে দেখলাম। আসো না রেগুলার? আসলে একটু ফিভার হয়েছিল তাই কয়েকদিন মিস গিয়েছে। কথা বলতে বলতে সৌজন্যতার খাতিরে রাহা কে তাদের সাথে লাঞ্চ করার অফার করলে রাহা একবারেই রাজি হয়ে যায়। রাহা কে নিয়ে মেহরিমার কাছে এসে পড়ে। মেহরিমা কে দেখে রাহা কপাল কুঁচকে যায়। তার মুখ চোখ দেখে যে কেউ বলে দিতে পারবে সে মেহরিমাকে দেখে খুশি নয়। কিন্তু মেহরিমা তার সাথে হেসে হেসেই কথা বলে। তারা তিনজন খেতে খেতে কথা বলছিল তখনই মেহরিমা ফোন বেজে ওঠে। মেহরিমা তার ফোনটা ব্যাগ থেকে বের করে টেবিলের উপর রেখেছিল, যার কারণে ফোন বেজে উঠতেই তিনজন রমণীর দৃষ্টি চলে যায় সেখানে। জাহান ফোন করেছে মেহরিমাকে। ভাইয়ের কল দেখে মিটমিটিয়ে হেসে ভ্রু নাচিয়ে বলে, আপনার প্রিয়তমের কল এসে পড়েছে। যান চিপায় গিয়ে একটু উম্মাহ আম্মাহ দিয়ে আসুন। মেহরিমা ব্যাপক লজ্জা পেয়ে যায় এমন কথায়। মেয়েটা বড্ড লাজুক প্রকৃতির, আর তার এই স্বভাবটার সদ্ব্যবহার করে দুই ভাই বোন। মেহরিমা কে চোখ গরম করে শাসিয়ে সেখান থেকে উঠে চলে যায় কথা বলতে। তাদের এই খুনসুটির সবটাই নীরবভাবে প্রত্যক্ষ পারছিল রাহা। তার চোখমুখ অস্বাভাবিক রকমের শান্ত ও স্বাভাবিক। মেহরিমা উঠে যেতেই রাহা কে মেহরিমার বিরুদ্ধে উস্কে দিতে থাকে। সে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রাহার কথা শুনে কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করে, কেন মাথা খারাপের কি কাজ করলাম? তুমি এমন লো ক্লাস মেয়ের সাথে চলছ? ওর ক্লাস আর আমাদের ক্লাস কি এক হলো? কাপড় চোপড় দেখে তো মনে কোথাকার কোন বস্তি থেকে উঠে এসেছে, তার উপর শুনেছি এতিম নাকি মেয়েটা। শুনো এসব মেয়ে প্রচণ্ড শেয়ানা হয়, এরা নিজেদের মিষ্টি মিষ্টি কথা বলে নিজেদের ট্র্যাপে ফেলে তারপর ঝোপ বুঝে কোপ মারে। তোমায় সতর্ক করে দিচ্ছি মেয়েটার সাথে যত কম পারবে মিশবে। আরেকটা কথা, ওর ফোনে জাহান ভাইয়া ফোন দিচ্ছিল কেন? চট করে মাথা গরম করার মেয়ে না। মায়ের মতো শান্ত মেজাজে অধিকারী। কিন্তু এরা মামিয়ে নিজেদের প্রিয়তমের কাছেই অশান্ত ও অস্থির হয়ে থাকে। কফির কাপে চুমুক দিতে দিতে রাহা সম্পূর্ণ কথাগুলো শুনে একটা টু শব্দ পর্যন্ত করে না। বেস্ট ফ্রেন্ড সম্পর্কে এত বাজে বাজে কথা বলায় ভেতরে তার জ্বালামুখীর মতো রাগের উদ্গ্রীব হলেও তার চেহারা দেখে ভেতরের অবস্থা বোঝা মুশকিল। কফির ওয়ান টাইম কাপ থেকে মুখ তুলে রাহা দিকে তাকালে দেখতে পায় রাহা পেছনে মেহরিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখে দিয়ে অলরেডি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আসলে নেটওয়ার্ক খারাপ থাকায় মেহরিমা কথা বলতে পারেনি আর তাদের ক্লাসের সময় হয়ে যাওয়ায় জাহান শুধু সে খেয়েছে কিনা জিজ্ঞেস করেই কল কেটে দেয়। যার কারণে রাহার প্রায় সব কথাই সে শুনতে পায়। রাহা দিকে তাকিয়ে মুখে একটা হাসি ফুটিয়ে বলে, কারণ ভাই আর মেহু রিলেশনে আছে। আর আমাদের ইয়ার ফাইনাল এক্সামের পর ওদের দুইজনের বিয়ে খেতে চলেছ। কি হ্যাঁ। জানো মেয়েটা এত বড় মিচকা শয়তান, ভেতরে ভেতরে আমার ভাইকে ভালোবেসে গুমরে মরে আর আমায় একটু বলেওনি। এই মেয়ে নাকি নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড দাবি করে। কত বড় শেয়ানা বুঝতে পেরেছ? কেন জানায়নি জানো? রাহা না বোধক মাথা নাড়ায়। হেয়ালি করে বলে, ওহো তুমি জানবে কি করে? আমিই বলছি। বেয়াদবটা তোমার মতো এমন চিপ ধারণা রাখত নিজের প্রতি। নিজেকে বামন আর ভাইকে চাঁদ মনে করত। কথায় আছে না, বামন হয়ে চাঁদে হাত দেওয়া, আমি কেমনে কেমনে জানতে পেরে গেলাম। প্রচণ্ড রেগে গিয়ে সিদ্ধান্ত নিলাম ওকে আমার ভাবি বানিয়ে সিরিয়ালের জল্লাদ ননদের মতো কুটকাচালি করে ওকে ভাইয়ের কাছে মার খাওয়াবো। কিন্তু কপাল দেখো, আমার কথাটা ভীষণ আফসোস নিয়ে বলে ওর বিয়ে হওয়ার আগেই আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। ওকে মিথ্যা কথা বলে ভাইয়ের কাছে মার খাওয়ানো হলো না আমার। কিন্তু ব্যাপার না, এটারও একটা ব্যাকআপ প্ল্যান ভেবে রেখেছি আমি। শুনবে কি? রাহা উল্লুকের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানায়। একটা শয়তানি হাসি দিয়ে বলে, ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে এর প্রতিশোধ নিব আমি। ব্যাপারটা জোস না? রাহা এবারও কথায় নিজের অজান্তেই সম্মতি দেয়। নিজের ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। যাওয়ার আগে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মেন্টালিটি চেঞ্জ করে কথা বলতে পারলে আমার সাথে কথা বলতে আসবে, না হলে বলার দরকার নেই। আমি মেহুকে যতটা চিনেছি এই 2 বছরে ততটা ও নিজের সম্পর্কে নিজেও জানে না।
তাই বলছি আমার ভাইয়ের হবু বউ ওরফে আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিছু বলার আগে ভেবে চিনতে বলবে। আসছি, আল্লাহ হাফেজ। কথাটা বলে মেহরিমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। রাহা শুনতে পায় বলছে, তোর চোখের পানি বেশি হয়ে গিয়েছে না? চল তোরে দুটো ধমক খাওয়াবো আজ ভাইয়ের থেকে। যার তার কথায় চোখের ট্যাঙ্কি খুলে দেয় বেয়াদব একটা। এদিকে রাহা সব কথা বুঝতে পারে একটু দেরিতে। যখন সবটা বুঝতে পারে তখন রাগে ফেটে পড়ে। সে এতটাই রেগে যায় যে তারা যেই টেবিলে বসেছিল সেটা উল্টে ফেলে দেয়। ক্যান্টিনে থাকা গুটি কয়েক স্টুডেন্টরা তার দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আশিয়ানের আজ ভার্সিটি থেকে ফিরতে বেশ লেট হয়ে যায়। আসলে সে ক্লাস শেষ করে তার বাবার অফিসে গিয়েছিল। মাঝে মধ্যে অফিসে গিয়ে বাবার কাজে সাহায্য করে। আশিয়ান টাইয়ের নট ঢিলে করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল তখনই তার মা তাকে ডেকে ওঠে। আশু, আসেনি তোর সাথে? আশিয়ান পেছনে ফিরে বলে, আম্মু আমি তো অফিস থেকে ফিরছি। আর ক্লাস শেষ সেই বিকেলে। আমার সাথে ফিরবে কিভাবে ও? ওকে তো আমি গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ও তো বাসায় আসেনি। মনে হয় ও বাড়িতে চলে গিয়েছে। কথাটা শুনে আশিয়ান রেগে যায়। মানে কি? বাপের বাড়ি যাবে ভালো কথা, তাই বলে শ্বশুর বাড়ির কাউকে জানিয়ে পর্যন্ত যাবে না? সে তার মা কে বলে। তুমি ফোন দিয়ে মাম্মামকে বলো যেন রেডি হয়ে থাকে। আমি ফ্রেশ হয়ে এসে ওকে নিয়ে আসব। নিয়ে কেন আসবি? থাকুক কয়েকটা দিন। না, তুমি না করতে পারলে আমায় বলো, আমি মাম্মামকে ফোন দিচ্ছি। আজব ব্যাপার স্যাপার তোদের। জনে সারাদিন লেগে থাকবি একে অপরের সাথে, আবার না দেখে একটা দিনও থাকতে পারবি না। যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি দিচ্ছি ফোন। মায়ের কথা শুনে আশিয়ান রুমে চলে যায়। হাতের ব্যাগটা ঢিল মেরে বেড়ে ফেলে রাগে গোজগোজ করতে করতে শার্ট খুলতে থাকে। তার জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। আশিয়ান শাওয়ার নিয়ে মাত্রই বের হয়েছে তখনই হন্তদন্ত হয়ে তার রুমে আসে তার মা। অস্থির হয়ে বলে, আশু, তো ও বাড়িতে যায়নি রে। কি বলছো মা? হ্যাঁ, তোর মাম্মাম তো তাই বলল আমাকে। মেয়েটা তাহলে কই গিয়েছে আশু? কত রাত হয়ে গেল। যা দিন কাল পড়েছে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আশিয়ান মায়ের কথা শুনে ঘড়ির দিকে তাকালে দেখতে পায় রাত 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। এত রাত হয়ে গেল, কই গেল তার পুতুল বউ? আশিয়ান মাকে শান্ত করার জন্য বলে, তুমি চিন্তা করো না আম্মু। দাঁড়াও আমি দেখছি। আশিয়ান তড়িঘড়ি করে তার ড্রাইভারকে কল লাগায়। তার থেকে জানতে পারে গাড়িতে করে বাসায় আসেনি। রিকশা করে বাসায় আসার জন্য রওনা করেছিল। এটা শুনে আশিয়ান আরও রেগে যায়। ড্রাইভার তাকে এই বিষয়ে কেন জানালো না তার বকাঝকা করে। তারপর ড্রাইভারের কল কেটে কে কল লাগাবে তখনই একটা আননোন নাম্বার থেকে তার ফোনে কল আসে। আশিয়ান কলটা রিসিভ করে, যা শুনতে পায় তা শুনে তার হাত পা কাঁপতে শুরু করে। আশিয়ান কাঁপা কাঁপা গলায় বলে, আমি আসছি। কথাটা বলে আশিয়ান ফোনটা কেটে তড়িঘড়ি করে টি-শার্ট গায়ে দিয়ে বাহিরে যাওয়ার জন্য ছুট লাগায়। তখন স্পর্শ তার পেছনে ডেকে জিজ্ঞেস করে, কি হয়েছ আশিয়ান? কে ফোন করেছিল? আর কি বলল? আশিয়ান তার প্রশ্নের কোন জবাব না দিয়েই ওয়ালেট আর ফোন নিয়ে ছুট লাগায়। স্পর্শ তার পিছু ডাকলেও শুনে না। অন্যদিকে হানিয়া স্পর্শর থেকে মেয়ের বাড়ি না ফেরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। হানিয়া জাভিয়ানের কাছে এসে চিন্তিত হয়ে বলে, এই শুনছেন বাবা? জাভিয়ান ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলে, বলো শুনছি। নাকি এখনো বাসায় ফিরেনি? সে এখন একা নেই হানি। তার সাথে তার হাজবেন্ড আছে। তুমি আশিয়ানের উপর ভরসা করতে পারছো না এখনো? আশিয়ান বাসায় একা এসেছে। আশিয়ান নাকি কে বিকেলে কে ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে দেয় আর ও ভাইয়ার অফিসে চলে যায়। কিন্তু বাসায় এসে দেখে আসেনি। আপু আমায় ফোন করেছিল তালুকদার বাড়িতে এসেছে নাকি জানতে। কি কি বললে আম্মু? হানিয়া পেছনে ঘুরে দেখে তার ছোট ছেলে জাইন দাঁড়িয়ে আছে। চোখ মুখ অস্বাভাবিক রকমের ভীত। জাইন দ্রুত পদে বাবা মায়ের রুমে ঢুকে মায়ের সামনে দাঁড়িয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করতে থাকে, আম্মু কি বললে? পুতুল এখনো বাসায় ফিরেনি মানে? কোথায় গেল তাহলে? জানি না রে বাবা। তোর সোনা মা ফোন দিয়ে আমায় এইটুকুই বলল। জাইন জাভিয়ানের কাছে এসেছিল অফিসের একটা প্রজেক্টের বিষয়ে কথা বলতে। রুমে প্রবেশের আগে দরজায় দাঁড়িয়ে সে হানিয়ার কথাগুলো শুনে ফেলে। কথাটা শুনেই অস্থির হয়ে যায়।
দুই ভাইয়ের কলিজার টুকরো হা। জাইন দৌড়ে নিজের রুমে গিয়ে হা কে কল লাগাতে থাকে। কিন্তু হা ফোন রিসিভ করে না। বাজতে বাজতে কেটে যাচ্ছে। হা কে ফোনে না পেয়ে সে আশিয়ানের নাম্বারে কল লাগায়। আশিয়ানের ফোনে কল ঢোকার সাথে সাথে অপর পাশ থেকে এক নারীকণ্ঠ বলছে, আপনি যেই নাম্বারটিতে কল দিয়েছেন তার এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার করুন। ধন্যবাদ। জাইন লাগাতার কয়েকবার কল করে আশিয়ানের নাম্বারে, কিন্তু প্রতিবারই তাকে ব্যস্ত দেখাচ্ছে। জাইন পুনরায় বাবা মায়ের রুমে এসে পড়ে। তারপর তাদের জনকে বলে, বাবা, আম্মু পুতুলের নাম্বারে ফোন দিয়েছিলাম কিন্তু পুতুল ফোন ধরছে না। আশিয়ান ভাইয়ের নাম্বারেও কল দিয়েছিলাম, তার নাম্বারও ব্যস্ত বলছে। হানিয়া এবার কেঁদে দেয় মেয়ের টেনশনে। এমনিতেই মেয়েকে আজ পর্যন্ত নিজের কাজ ছাড়া করেনি কখনো। এই এক সপ্তাহ তারা যে কিভাবে মেয়েকে ছাড়া থেকেছে সেটা শুধু তারাই জানে। জাভিয়ান তো প্রতিদিন রাতে মেয়ের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর রুমে এসে শোয়। জাভিয়ান হানিয়াকে বলে সব ফ্রেন্ডকে কল করতে। আর সে জাইনের সাথে বের হয়ে যায় কে খুঁজতে। হানিয়ার কান্নার আওয়াজ পেয়ে বৃদ্ধ রোজি বেগম নিজের রুম ছেড়ে বের হয়ে তাদের রুমে আসে, বহু কষ্ট করে। বয়স হয়েছে তার অনেক, এছাড়া বিভিন্ন রোগবালাইয়ের কারণে এখন তেমন হাঁটা চলা করতে পারেন না। আদিব মাহবুব মারা যাওয়ার পর ভদ্রমহিলা যেন একটু তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন। রোজি বেগম এসে হানিয়ার পাশে বসে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করল। হানিয়া তাকে হায়ার নিখোঁজের কথা জানান এবং কান্না করতে থাকে। রোজি বেগম তাকে শান্ত করাতে থাকেন। রাত 12টার দিকে জাহান জাভিয়ান আর হানিয়াকে ফোন দিয়ে বলে মির্জা বাড়িতে যেতে, এবং তার সাথেই আছে। কে পাওয়া গিয়েছে শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর জাভিয়ান হানিয়াকে বাসা থেকে পিক করে মির্জা বাড়ির উদ্দেশ্য রওনা হয়। রাত 10টা থেকে 12টা পর্যন্ত জাভিয়ান আর জাইন কে বিভিন্ন জায়গায় খুঁজছিল। আশিয়ানরা বাসায় ফিরে রাত 12:30টায়। আবরার স্পর্শ, জাভিয়ান হানিয়া আর জাইন দেখতে পেল আশিয়ান কোলে করে কে নিয়ে আসছে। ডান পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা। তারা বসা থেকে উঠে দাঁড়িয়ে কাছে এসে অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? এমন ব্যথা পেলি কিভাবে? আশিয়ান ক্লান্ত গলায় বলে, একটু বসতে জায়গা দাও, তারপর বলছি। সকলে আশিয়ানের কথা শুনে সরে গিয়ে তাদের বসার জায়গা দেয়। আশিয়ান আস্তে করে কে একটা সোফায় শুইয়ে দিয়ে তার ব্যান্ডেজ করা পায়ের নিচে একটা কুশন দেয় এবং নিজে অন্য একটা সোফায় গিয়ে ধপ করে বসে পড়ে। হানিয়া তাড়াতাড়ি করে কাছে এসে তার মাথাটা নিজের কোলে তুলে নেয়। আলতো হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জাভিয়ান মেয়ের এমন বেহাল অবস্থা দেখে কিছুটা রেগে যায়। সব দায়িত্ব এখন আশিয়ানের, তাহলে আজ এতটা আঘাত পেল কি করে? কই তার কাছে যতদিন ছিল কখনো তো এমন চোট পায়নি তার মেয়ে। সে গম্ভীর গলায় আশিয়ানকে জিজ্ঞেস করে। আশিয়ান এখন কি বলবে এতটা চোট পেল কি করে? যেখানে তার সব দায়িত্ব আমি তোমায় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতাম, আজ তুমি সেই দায়িত্বের অবহেলা করে আমার স্বস্তির নিঃশ্বাসে জায়গায় চিন্তা ও অস্থিরতা ঢেলে দিলে। তুমি তো এতটা দায়িত্বহীন ছেলে না আমার জানা মতে। আশিয়ান শ্বশুরের এমন গম্ভীর গলায় শুনে বুঝতে পারে বেশ রেগে গেছে তার ফুফারুপি শ্বশুর। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আজ ভার্সিটিতে ও আর ওর ফ্রেন্ড ক্লাসে মনোযোগ না দিয়ে গল্প করছিল। পড়া ধরলে পারেনি, এর জন্য বকা দিয়েছিলাম। তোমার আদরের দুলালি মেয়ে তো আবার বেশি অভিমান। ভার্সিটি ছুটি হওয়ার পর আমি আমার ড্রাইভার দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দেই। সে কিছুটা পথ অতিক্রম করে গাড়ি থেকে নেমে ওর ফ্রেন্ডকে নিয়ে রিকশা উঠে। টিএসসিতে আজ আন্দোলন ছিল। সেখানে ঝামেলায় ওদের রিকশা আটকে পড়ে। কয়েকজন মারামারি করতে করতে ওদের রিকশা এসে ধাক্কা দিলে রিকশা উল্টে পড়ে গিয়েই চোটগুলো পায়। ওর ফ্রেন্ড ওর থেকে বেশি ব্যথা পেয়েছে। সকালে ভার্সিটিতে যাওয়ার আগেও আমার সাথে যেতে বলেছিলাম ওকে, কিন্তু তখনও আমার কথা না শুনে একা একা চলে গিয়েছিল। এখন বলো এসব আমার দায়িত্বহীনতার জন্য হয়েছে নাকি ওর অযাচিত অভিমানের কারণে? সকলে একধ্যানে আশিয়ানের কথা শুনে। তার সব কথা শুনে একটা বেকুবও বলে দিতে পারবে আজকের এত সব পেরেশানির কারণ নিজেই। এর জন্য আশিয়ানকে দোষ দিলে তার প্রতি অন্যায় করা হবে। জাভিয়ানের এবার আশিয়ানের রাগটা সরে গিয়ে সেটা বর্তায় উপর। মায়ের কোলে মাথা দিয়ে চোরা চোখে সকলের মুখভঙ্গি দেখছে। সকলেই যে তার উপর অসন্তুষ্ট সেটা বেশ বুঝতে পারছে। জাভিয়ান মেয়ের দিকে শান্ত চাহনি নিয়ে তাকায়।
হা বাবার এমন চাহনি দেখে ভয় কয়েকটা শুকনো ঢোক গিলে মিনমিনিয়ে বলে, আর কখনো এমনটা হবে না বাবা। যদি হয়ও সেদিন তাহলে আমার হাতও নিয়ন্ত্রণে থাকবে না। বেশি বড় হয়ে যাওনি যে তোমাদের শাসন করতে পারবো না। আমি যাতে এমন অবাধ্যতার কথা আর কখনো না শুনি। মনে থাকবে? শেষের কথাটা অনেকটা ধমকের সুরেই বলে জাভিয়ান। হা ভয় ভয় বলে, হ্যাঁ থাকবে। এদিকে হা কে এমন বকাঝকা খেতে দেখে আশিয়ান মনে মনে হেসে খুন। হা অবশেষে কারো কাছে জব্দ হয়েছে দেখে তার এই খুশি। হা আর চোখে আশিয়ানের দিকে তাকালে তার হাসি হাসি মুখটা দেখতে পেয়ে তেলেবেগুনে জ্বলে যায়। আশিয়ান তার তাকানো দেখে একটা চোখ টিপ দিয়ে আবারও মিটমিটিয়ে হাসতে থাকে। হা আশিয়ানের চোখে চোখে যুদ্ধের মাঝেই জাভিয়ানের একটা কথায় আশিয়ানের মাথায় বাজ পড়ে। আশিয়ান জাভিয়ানের কথায় ধ্যান দিলে শুনতে পায় জাভিয়ান আবরারকে বলছে, ভাই মেয়েটাকে কয়েকদিনের জন্য আমাদের সাথে নিয়ে যাই। ওকে এমন অবস্থায় রেখে আমরা জন চিন্তায় পাগল হয়ে যাব। জানেনই তো সব। আবরার জানে জাভিয়ান হানিয়ার চেয়ে বেশি পাগল মেয়ের জন্য। তাই সে আর অমত করে না। সম্মতি দিয়ে দেয় হা কে নিয়ে যাওয়ার। এদিকে বাবা আর শ্বশুরের আলোচনা শুনে আশিয়ানের অস্থির হয়ে যায়। নিয়ে যাবে মানে? তার বউকে নিয়ে কেন যাবে? আশিয়ান তাহলে বউ ছাড়া কাঙ্গাল হয়ে যাবে না? মেয়েটা এই কয়েকদিনে তার আসক্তি হয়ে উঠেছে। আশিয়ান তোরাক করে বসা থেকে উঠে বলে, হা কোথাও যাবে না। আবরার তাকে ধমকে বলে, কেন যাবে না? আমি যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছি। তুমি আর ঝামেলা করো না। কেন যাবে মানে? ও এখন বিবাহিত, আমার পারমিশন না নিয়ে আমার স্ত্রী কোথাও যাবে না। আশিয়ানের অস্থিরতাই বলে দিচ্ছে সে হা প্রতি কতটা আসক্ত হয়ে পেরেছে। জাভিয়ান আশিয়ানের কাছে এসে বলে, কয়েকটা দিনেরই তো ব্যাপার। লাগলে তুমিও চলো আমাদের সাথে। বিয়ের পরের দিন নায়রের জন্য 3 দিন থেকে এসেছে তারা ওই বাড়িতে। একসময় নানাবাড়ি হলেও এখন তো শ্বশুর বাড়ি, আর কয়েকদিন পরপর শ্বশুর বাড়িতে গিয়ে ঘাটি গাড়া আশিয়ানের ব্যক্তিত্বের বিরোধী। আশিয়ান জাভিয়ানের প্রস্তাব নাকচ করে দিয়ে বলে, আপাতত এই কথাটা রাখতে পারছি না বাবাই। এর চেয়ে এক কাজ করা যায়। তুমি আর মাম্মাম এখানে থেকেও যাও কতদিন। এটা কি করে হয় আশু? কেন হয় না বাবাই? প্লিজ তোমরা থেকে যাও। হা ভালো লাগবে। হানিয়া বলে উঠে, এটা হয় না বাবা। ও বাড়িতে তোমার নানাভাই আর ছোট নানু একা হয়ে যাবে যে। জাহান জাইন সারাদিন হসপিটাল আর অফিসে ব্যস্ত থাকে। তাহলে মাম্মাম তাদেরও এ বাড়িতে নিয়ে আসি। অনেকদিন তো হলো নানা ভাই আর ছোট নানু আসে না। সকলে আশিয়ানের এমন বাচ্চামো দেখে অবাকই হয়। বিয়ের 1 সপ্তাহের মধ্যেই আশিয়ান হা জন্য এতটা পাগল হয়ে যাবে তারা ভাবতেও পারেনি। হাও কেন জানি আশিয়ানের কথায় তাল মেলায়। অনেক তর্কাতর্কি আর কথাবার্তা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় মির্জা বাড়ির সকলে আগামী কয়েকদিন এই বাড়িতে থাকছে। হা আবরার স্পর্শ ভীষণ খুশি হয় এমন সিদ্ধান্তে। আজ রাতের জন্য জাইন চলে যায় নিজেদের বাসায়। কাল সকালে সে তার দাদাভাই আর ছোটদাদিকে নিয়ে এই বাসায় এসে পড়বে। হা কে রুমে যাওয়ার জন্য শোয়া থেকে উঠে বসলে আশিয়ান হুট করে তাকে কোলে নিয়ে হাঁটা শুরু করে। হা তার এমন কাজে থতমত খেয়ে যায়। ড্রয়িং রুমে তখনও তার মা আর শাশুড়ি বসে আছে। তার বাবা আর শ্বশুরমশাই জাইনকে বাহির পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছে। মা শাশুড়ির সামনে এমন করে কোলে তোলায় হা ভীষণ লজ্জা পায়। সে তার হালকা ধারালো নখ দিয়ে আশিয়ানের কাঁধ খামচে ধরে রাগে দাঁত কিরমিরিয়ে বলে, নির্লজ্জ, অসভ্য, বেহায়া লোক। মা শাশুড়ির সামনে এইভাবে কেউ কোলে তুলে? এই আপনি এত লজ্জাহীন হলেও কি করে? বিদেশে গিয়ে কি সব লজ্জা কেজি দরে বিক্রি করে দিয়েছেন? এদিকে হা নখের আঘাতে আশিয়ানের কাঁধ জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে সহ্য করে মুখ বন্ধ করে হেঁটে চলেছে। রুমে এসে আশিয়ান হা কে বেডে না রেখে সোজা চলে যায় বেকনিতে। আশিয়ানের রুমের বেকনিতে কোন গ্রিল নেই। অর্ধেক রেলিং আর বাকি অর্ধেক খোলা। আশিয়ান হা কে কোলে করে রেলিংয়ের বাহিরে নিয়ে যায়। তারপর হা দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বাঁকা হেসে বলে, আমায় যে এত জ্বালাও, একটা কথাও শুনো না, এর শাস্তি হিসেবে এখন এখান থেকে ফেলে কোমর ভেঙে দিই? তারপর সারা জীবন আমার কোলে চড়ে সব জায়গায় ঘুরতে হবে। ব্যাপারটা জোস না? হা আশিয়ানের এমন কাণ্ড দেখে ভয় তার কাঁধ শক্ত করে চেপে ধরে সেখানে মুখ লুকিয়ে নিয়ে কাঁপতে থাকে। হা অ্যাক্রোফোবিয়া অর্থাৎ উচ্চতায় ভীতি আছে। আশিয়ান এটা জানে না।
সে এমনিতেই মজা করার জন্য কাজটা করেছে, যেমনটা সে আর হা প্রতিবার করে। সে হা কে জ্বালানোর জন্য একটা খোঁচা দেয়, ব্যাস হা তেলেবেগুনে জ্বলে উঠে তাকে 3টা খোঁচা, 2টা ঘুষি আর একটা জোরদার চিমটি কাটবে। এতে আশিয়ান ব্যথা পেলেও বিষয়টাকে ভীষণ এনজয় করে। আশিয়ান নিজের হাতের বাঁধন একটু হালকা করে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে বলে, দেই ফেলে দেই। হা আগের থেকেও শক্ত করে আশিয়ানের কাঁধ চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, এমনটা করবেন না প্লিজ। আ আমি আপনার সব কথা শুনব। আমায় এখান থেকে নিয়ে যান, আমার ভয় করছে। আশিয়ান অনুভব করে তার কাঁধ ভিজে উঠছে আর হা নিজেও কিছুটা কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা কি বেশি ভয় পেয়ে গেল যার কারণে কাঁদছে? আশিয়ান তার হাতের বাঁধন শক্ত করে হা কে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে। রুমে এসে বেডে শুইয়ে দিতে চাইলেও হা তার কাঁধ ছাড়ে না, শক্ত করে ধরে রাখে। আশিয়ান বেডে বসে হা কে নিজের কোলে বসিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে। তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হা বউ কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমায় সত্যি সত্যি ফেলতাম নাকি? আমি তো মজা করছিলাম। হা তখনও কাঁপতে কাঁপতে ফুপাচ্ছে। আশিয়ান কিছুক্ষণ সময় নিয়ে হা ভয় দূর করে। তারপর তাকে বেডের হার্ডবোর্ডের সাথে আধশোয়া করে শুইয়ে দিয়ে তার মাথার আধখোলা হিজাব খুলে দিতে থাকে। হা এক ধ্যানে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। লোকটা তার সাথে একদম বাচ্চাদের মতো ঝগড়া করে, আবার হা একটু কিছু হলে চিৎকার চেঁচামেচি করে সব মাথায় তুলে ফেলে। হা মনে পড়ে যায় কয়েক ঘন্টা আগে হসপিটালে আশিয়ানের করা পাগলামিগুলোর কথা। আশিয়ান হসপিটালে গিয়ে হা কে আহত অবস্থায় দেখতে পেয়ে কেমন পাগলের মতো করছিল। ডাক্তার নার্স সকলকে ধমকের উপর রাখো ছিল যাতে তারা হা কে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। হা ব্যথায় রাতে জ্বর আসতে পারে বলে একজন নার্স ডাক্তারের নির্দেশ মোতাবেক তাকে ব্যথা উপশম ইঞ্জেকশন দিতে আসলে তখনও তাকে এক প্রকার হুমকি দিয়ে আশিয়ান বলে, ও যাতে ব্যথা না পায় এমন ভাবে দিবেন, না হলে আপনার নামে কমপ্লেইন করব হসপিটাল অথরিটির কাছে। তারপর হা কাছে এসে তাকে নিজের বুকে টেনে নিয়ে আদুরে গলায় বলে, অল্প একটু ব্যথা পাবে সোনা, একদম পিঁপড়া কামড়ানোর মতো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভয় পাবে না। হ্যাঁ, আর ব্যথা পেলে আমায় বলবে, আমি উনার নার্সকে দেখিয়ে বলে নামে কমপ্লেইন করব। আশিয়ান এমনভাবে কথাগুলো বলে যেন হা 5 বছরের ছোট বাচ্চা। নার্সটি আশিয়ানের এমন কাণ্ডে হেসে দেয়। নার্সের হাসি দেখে হা লজ্জায় পড়ে গিয়েছিল তখন। হা ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে আশিয়ান তার হিজাব খুলে দিয়ে তার মুখ হাত ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছে। আশিয়ান কাবার্ড থেকে হা চেঞ্জ করার জন্য একটা লেডিস ফতুয়া আর ধুতি সালোয়ার নেয়। তারপর হা কাছে এসে বলে, একা চেঞ্জ করতে পারবে নাকি আম্মু বা মাম্মামকে ডেকে দিব? হা সংক্ষিপ্ত উত্তর দেয়, একা পারবো। সিউর? হুম। আশিয়ান জামাকাপড়গুলো ওয়াশরুমে রেখে আসে। তারপর হা কে ওয়াশরুমে নিয়ে গিয়ে রেখে আসে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।